আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল শিখা অনির্বাণ টিভি। এখন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। লালমনিরহাটে ভারতের ৬২ কিলোমিটার দখল দিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন ছিল। এই এপিসোডটি প্রচার হবার পরে বেশ কয়েকজন বলেছে যে ভাই এটা সত্যি না। আবার কেউ বলেছে ভাই আমি লালমনিরহাটে ফোন করছিলাম। আবার একজন বলল ভাই আমি লালমনিরহাটে লোক পাঠাইছিলাম। কেউ তো সেখানে দেখলো না যে ভারত দখল করে ফেলছে। এই রকম মানে কমেন্টসে কেউ জানিয়েছে, কেউ ইনবক্সে জানিয়েছে। তবে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। আপনারা জানেন যে ডেইলি স্টার বাংলা সংস্করণের তিনি সম্পাদক ছিলেন এবং বর্তমানে আমেরিকায় আমাদের ওয়াশিংটনে যে বাংলাদেশের দূতাবাস আছে সেখানে প্রেস মিনিস্টার হিসেবে কর্মরত সাংবাদিক গোলাম মুর্তজা। তার লেখার হাত দুর্দান্ত। আমি তার লেখার একজন গুণমুগ্ধ পাঠক। যদিও তিনি যা লেখেন সেই কন্টেন্টের সাথে আমি একমত নই, ভিন্ন মত নিয়েও আমার কোনো সমস্যা নেই। তিনি এই প্রেস মিনিস্টার হওয়ার আগে, বিশেষ করে গত বছর জুলাই অগাস্টের আগে যখন ফেসবুকে কোনো ভিডিও আপলোড করতেন, কথা বলতেন, একক কোনো শো করতেন, প্রচুর ভিউ হতো আর কি, লক্ষ লক্ষ ভিউ হতো। কিন্তু আনফরচুনেটলি এখন তিনি যদি কিছু লেখেন না লেখেন তেমন ভিউ টিউ হয় না। তো তিনি, যেহেতু আমার খুব পছন্দের মানুষ এবং আমার ফেসবুক ফ্রেন্ড হিসেবেও তিনি আছেন, যদিও তার টাইম লাইনটা আমার খুব একটা দেখা হয় না, আমার আরেকজন প্রিয় মানুষ ইনবক্সে সেটা পাঠালেন। এবং তারপরে আরো দুই একজন পাঠিয়েছেন। তো তিনি ফেসবুক স্ট্যাটাসে এটি নিয়ে লিখেছেন যে আমি ডক্টর আবুল হাসনাত মিল্টন শিক্ষিত মানুষ, দেশের বাইরে থাকেন, তিনি ভালো কিছু কথা বলেছেন। তারপরে আমাকে তিনি আহ, আওয়ামী লীগের কেউ মনে করে তিনি একটু বলেছেন। এগুলো নিয়ে আমাকে সমালোচনা করলে আমি মাইন্ড করি না, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। তো আমি আসলে একটু কৃতজ্ঞতা জানিয়ে নিই যে তার মতো এত বিগ প্রোফাইলের একজন মানুষ আমাকে নিয়ে যখন ফেসবুক স্ট্যাটাস দেন, তাতে আমার সম্পর্কে যারা চিনতো না তারা আমাকে চিনতে পারে। তো এই প্রচারটুকুর জন্য তাকে আমি ধন্যবাদ জানাই। যাই হোক, স্ট্যাটাসটা একটু পড়ি। এই আমার এই যে ৬২ কিলোমিটার দখল, এটা নিয়ে উনি বলেছেন, কিন্তু এত বড় মিথ্যা, শতভাগ মিথ্যা তথ্য ছড়ানো কি সরকারের সমালোচনা না দেশ বিরোধী প্রপাগান্ডা? দেশের যে কোনো নাগরিক সরকারের সমালোচনা করতে পারে, কিন্তু দেশ বিরোধী প্রপাগান্ডা কি চালাতে পারে? এইখানে আমার একটা কথা রয়েছে যে গতকাল গাজীপুরে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি গিয়েছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাথে। তিনি একটি মিটিং করেছেন এবং মিটিং শেষে তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনে তিনি আগামী নির্বাচন নিয়ে কথা বলেছেন। নির্বাচন ফ্রি ফেয়ার হবে, উৎসব মুখর হবে। আওয়ামী লীগ সম্পর্কে যথারীতি তিনি অনেক আপত্তিকর কথা বলেছেন। সেই সংবাদ সম্মেলনে কেন কোনো সাংবাদিক এই প্রশ্নটি তাকে করেননি? কেন সাংবাদিকরা বলেননি যে এরকম শোনা যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে যে আহ, ওই চিকেন নেক লালমনিরহাটের ওই জায়গাটা ৬২ কিলোমিটার ভারতের দখলে চলে গেছে? এই প্রশ্নটি কেন করা হয়? আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে ওখানে সংবাদ সম্মেলনের আগে স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে তার ব্যক্তিগত কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়ে দিয়েছিলেন যে এই সংবাদ সম্মেলনে ৬০, ৬১, ৬২ সম্পর্কিত কোনো প্রশ্ন করা যাবে না। তার মানে এই যে চিকেন নেকের ওইখানে লালমনিরহাট সংশ্লিষ্ট যে ৬২ কিলোমিটার ভারতের দখলে চলে গেছে বলে আমরা প্রশ্ন তুলেছি বা আমরা বলছি, সেই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা যাবে না। কেন যাবে না? এবার আপনাদের কনফিউশনের জন্য বলি, যারা ভেবেছিলেন যে এর মানে লালমনিরহাটে বোধহয় ভারতের সৈন্যবাহিনী ঢুকে গেছে, ভারতের ট্যাঙ্ক ঢুকে গেছে, ভারতের লালমনিরহাট জেলায় যেখানে বাঙালিরা থাকে সেটা বোধহয় দখল হয়ে গেছে, বিষয়টা তা নয়।
চিকেন নেক সীমান্ত এলাকার যে ন্যারো জায়গাটা, সেটা সেই জায়গাটায় ৬২ কিলোমিটার জায়গা যেটা জনবসতিহীন এবং কিছুটা অস্পষ্ট, সেই জায়গাটা ভারত দখলে নিয়েছে এবং এই বিষয়ে ভারত এবং বাংলাদেশ কেউই মুখ খুলছে না। গোলাম মর্তুজা ভাইয়ের প্রতি আমার অনুরোধ থাকবে, তিনি তো সরকারের সাথে ওয়েল কানেক্টেড যতদূর জানি, তিনি কি স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করে এর সততাটা একটু নিশ্চিত করতে পারেন? আমি যে এই কন্টেন্টটা ইউটিউবে করেছি, আমি নিশ্চিত হয়ে করেছি এবং আমার সূত্রটা, আমি সূত্র বললে সেটা অনৈতিক হয়ে যাবে, কিন্তু আমার সূত্রটা নিজেই এটা বলেছে এবং সেই সূত্র এই সরকারেরই একজন উপদেষ্টা। আমি এটুকু বলে দিলাম, বাকিটা মর্তুজা ভাই আপনি আপনার স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করে জেনে নেবেন। এর বাইরে আরো একজন দেখলাম যে এই যারা লালমনিরহাট এই চিকেন নেক দখল হয়ে গেছে এটাকে গুজব বলে স্ট্যাটাস দিয়েছেন। তো দ্বিতীয় জনের নামটাও আমি বললাম না, কারণ তার সাথে আমার পরিচয় নাই। আমি গোলাম মর্তুজা ভাইকে চিনি, তার সাথে আমার মতের মিল না হতে পারে, বাট স্টিল উই ক্যান টক। কিন্তু দ্বিতীয় জন যিনি দিয়েছেন তার স্ট্যাটাসটা আমি গোনায় ধরি না এই কারণে যে তিনি প্রায় স্ট্যাটাস দেন, আবার স্ট্যাটাস প্রত্যাহার করেন, আবার ক্ষমা চান এবং আওয়ামী লীগারদের একটা অদ্ভুত গুণ, আমার আপনার দোষ তারা ক্ষমা না করলেও এইসব পরজীবীদের, এইসব প্যারাসাইটদের জন্য একেবারে ক্ষমার ঢালি নিয়ে বসে থাকে। সুতরাং সেই বিষয়টা বলবো না, কিন্তু আমার যেসব দর্শক, প্রিয় দর্শক, আমি চেষ্টা করি যে তথ্যগুলো আপনাদের সামনে দেই, সেটা আমার পক্ষে সর্বোচ্চ চেষ্টা থাকে সেটা ভেরিফাই করার। আর যখন সরকারের একজন উপদেষ্টা এই কথাটি বলেন তখন সেটি আমার অবিশ্বাস করবার কিছু নেই। এবং আমি এর বাইরেও আমি চেষ্টা করেছি বিভিন্ন সংবাদ মাধ্যম মানে সাংবাদিক সহ, সো আই ওয়াজ কনভিন্সড, কিন্তু সেটা ইট ডাজেন্ট মিন যে ওইখানে একেবারে লালমনিরহাটের ভিতরে ঢুকে গেছে আর্মি। সো আমার আশা করি এই বিষয়টাকে গুজব বলে যারা উড়িয়ে দিয়েছেন তারা একটু রিথিঙ্ক করবেন। এবার আসেন একটু ক্যান্টনমেন্টে ভীষণ কড়াকড়ি আরোপ করা হয়েছে। সকল আর্মি অফিসারকে তাদের টেলিফোনকে মনিটরিং এর আওতায় নিয়ে আসা হচ্ছে। তারা কার সাথে কথা বলছে, কোথায় কথা বলছে, কি কথা বলছে, এই সব কিছু এখন মনিটর করা হচ্ছে। পাশাপাশি তারা দেশের বাইরে যাদের সাথে কথা বলেন, বিশেষ করে তাদের আত্মীয় স্বজন, সেটাও তাদের হেডকোয়ার্টারে জানাতে হবে যে হ্যাঁ, আমার 5 জন আত্মীয় আছে বিদেশে, আমি এই 5 জনের সাথে কথা বলি, তাদের নাম, তাদের ফোন নাম্বার, তাদের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত, এই সব কিছু দিতে হবে। এই ক্যান্টনমেন্টে হঠাৎ এই কড়াকড়ি আরোপে অনেকেই বিস্ময় প্রকাশ করেছে। এই কড়াকড়ি যে শুধুমাত্র আর্মি অফিসার মধ্যে আছে তাও নয়। গত 5ই নভেম্বর 32 জন ভাবি আর্মি অফিসারের ওয়াইফ, তাদের আজমির শরীফে যাওয়ার কথা ছিল, ভারতের আজমির শরীফে সফরের কথা ছিল এবং 5ই নভেম্বর গিয়ে 9ই নভেম্বর ফেরার কথা ছিল। তো এই 32 জন ভাবি ভিসাও পেয়েছিলেন, যদিও ভারতের ভিসা এখন পাওয়া খুব কঠিন, কিন্তু শেষ মুহূর্তে তাদের এই সফর স্থগিত করা হয়, তাদের যেতে দেওয়া হয়নি। কেন তারা আজমির শরীফে যেতে পারলেন না? এটা কি ভারতের একটা অংশ বলে? এটা কি সেনাবাহিনীর কোনো অর্ডারে, না ইউনূস প্রশাসনের অর্ডারে? এই জায়গাটা আমরা জানতে পারিনি, কিন্তু তারা বিদেশ যেতে পারেনি। তো এই বিষয়গুলো নিয়েও বেশ আলোচনা হচ্ছে এবং ক্যান্টনমেন্টের এই যে হঠাৎ কড়াকড়ি এবং এর মধ্যে আবার অর্ধেকের বেশি সেনা সদস্য যারা বাইরে ডিউটি করছিল তাদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া, সব মিলিয়ে ক্যান্টনমেন্ট কিন্তু এখনো আলোচনায় রয়েছে। গত কয়েকদিন ধরে তুমুল আলোচনা ও বিতর্ক চলছে এই নিয়ে যে বাংলাদেশের উত্তর সীমান্তে, ওটা ভারতেরও উত্তর সীমান্তে, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর সীমান্তে, সেখানে চিকেন স্নেক সংলগ্ন এলাকায় ভারত বাংলাদেশের 62 কিংবা 60 কিলোমিটার ভেতরে ঢুকে গেছে। কেউ বলছে 62, কেউ বলছে 60,
কেউ বলছে 50, যে যার মতো এক একটা সূত্র এক একটা অঙ্ক সংখ্যা বলে দিচ্ছে। এই খবরের উৎস গ্লোবাল গভর্নেন্স নিউজ নামের একটি সদ্য গজানো ওয়েবসাইট। তারা যাচাই না করেই দিয়েছে এই খবরটি, সেটা তারা নিজেরাই বলেছে যে যাচাই না করে দেয়া হচ্ছে। আর তার ওপর ভিত্তি করে ভারত ও বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে যাকে বলে একেবারে তুফান উঠেছে। এই খবর যে অন্তত এই মুহূর্তে, কথাটা আমার আরেকটু খেয়াল করতে বলছি, এই মুহূর্তে এই খবরটি যে একেবারে ভিত্তিহীন সেটি আমি 3 দিন আগে একটি ভিডিওতে স্পষ্ট করে বলে দিয়েছি, একেবারে যুক্তি তথ্য সবকিছু দিয়ে। খেয়াল করে দেখবেন আমি বলেছি এই মুহূর্তে 50 কিংবা 52 কিংবা 60 কিংবা 62 কিলোমিটার যেটাই হোক বাংলাদেশের ভেতরে ঢুকে গেছে ভারত। এই খবর একেবারেই সত্যি নয়, সত্যি হতে পারে না অন্তত এই মুহূর্তে। কিন্তু এটা কি কখনো মানে ভবিষ্যতে কখনো সত্যি হবে না? অবশ্যই হতে পারে। শুধু যে শিলিগুড়ি করিডর বা ভারতের চিকেন স্নেক সংলগ্ন অঞ্চলেই যে শুধু এই খবরটা সত্যি হতে পারে তা নয়, সত্যি হতে পারে বাংলাদেশের অন্য অংশেও, অন্তত কমপক্ষে একটি অংশ তো বটেই। তার নাম পরে বলছি। কবে, কখন এবং কিভাবে সত্যি হতে পারে এই খবর ভবিষ্যতে, সেটা নিয়েই এখনকার আলোচনা। বাংলাদেশের মানচিত্রটার দিকে একবার তাকান। মাথা হিসেবে যে জায়গাটা বাংলাদেশে দেখছেন এটা রংপুর ডিভিশন। এই রংপুরের মাথার দিক ঘেঁষে ভারতের যে অঞ্চল তার নাম হচ্ছে শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক অঞ্চল। যে জায়গাটি দৈর্ঘ্যে ঠিকঠাক হলেও প্রস্থে মানে চওড়াতে খুবই কম, কোথাও কোথাও 20 কিলোমিটারের পর্যন্ত কম। এক পাশে নেপাল আর এক পাশে পশ্চিমে নেপাল আর পূর্বে বাংলাদেশ। অথচ এই যে জায়গাটি এত সরু কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ ভারতের উত্তর পূর্বের সিকিম সমেত, সিকিম ছাড়া যে 7 রাজ্য তাদেরকে মেনল্যান্ড ইন্ডিয়ার সঙ্গে যুক্ত করেছে এই সরু জায়গাটি। রংপুর ডিভিশনের দিকে আরেকবার তাকান। মাথার ঠিক নিচে গলার মতো একটা জায়গা আছে। এই জায়গার পশ্চিম গায়ে ভারতের দিনাজপুর। আরো পরিষ্কার করে বললে ভারতের সীমান্তবর্তী জায়গাটার নাম হিলি। আর পূবে একদম ওপাশে, মাঝখানে বাংলাদেশ, একেবারে ওপাশে সেখানে রয়েছে ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড়। গারো পাহাড়ের তুরা বলে একটি জায়গা। উত্তর পূর্বের রাজ্যগুলোর সঙ্গে সংযোগ বাড়াবার উদ্দেশ্যে ভারতের বেশ কয়েকটি প্ল্যান আছে। তার একটি প্ল্যান এখানে হিলির সঙ্গে, মানে ভারতের এই দিকের সঙ্গে মেঘালয়ের, পশ্চিমবঙ্গের হিলির সঙ্গে মেঘালয়ের তুরার সংযোগকারী হিলা তুরি করিডর। এটা হচ্ছে এমন একটি পরিকল্পনা। বাংলাদেশের ওপর দিয়ে গিয়ে এই করিডরটি সংযুক্ত করবে পশ্চিমবঙ্গের হিলিকে মেঘালয়ের তুরার সঙ্গে। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থেকে বাংলাদেশের ভেতর দিয়ে একেবারে মেঘালয়ের তুরা পর্যন্ত করিডোর করার এই যে ভাবনা, এটা দীর্ঘদিনের। শেখ হাসিনার সময় ভারত এই রূপরেখা তৈরি করে বাংলাদেশের সঙ্গে আলোচনা শুরু করে, তবে খুব একটা এগোয়নি সে আলোচনা। আর এখন তো আলোচনা একেবারে বন্ধ। কারণ একটাই, বাংলাদেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতি এবং মোহাম্মদ ইউনূস সরকারের তুমুল ভারত বিরোধিতা। এই সময়ে নতুন করে সহযোগিতার কোনো সম্পর্কের কথা ভাবাই যায় না। অথচ একটা সময় করিডর ক্ষেত্রে এই গঠন, এটা তৈরি করার ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের সরকারের সায় ছিল। 2024-এ ভারতের লোকসভা নির্বাচনের পর কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে সাংসদ সুকান্ত মজুমদার প্রথমেই এই প্রকল্প নিয়ে নিজের দপ্তরে বৈঠক করেন। পুরনো ফাইল নিয়ে নানা জায়গায় দরবারও করেন তিনি। কিন্তু পট পরিবর্তন হয়ে যায় বাংলাদেশে অল্প দিনেই।
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে যতদিন না নির্বাচিত সরকার গঠিত না হয় ততদিন এই করিডোর নিয়ে কোনো সিদ্ধান্ত তো দূরের কথা, আলোচনা পর্যন্ত করা যাবে না যে সেটা বোঝা যায়। দেখুন, ভৌগোলিক অবস্থার কারণে উত্তরবঙ্গ থেকে মেঘালয় যেতে শিলিগুড়ি হয়ে প্রায় দুদিনের মতো সময় লাগে, কিন্তু হিলি সীমান্ত ধরে যদি বাংলাদেশ হয়ে মহেন্দ্রগঞ্জ সীমান্ত দিয়ে মেঘালয়ের তুরায় যাওয়া যায় তাহলে মাত্র ৮৬ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয়, যার ফলে মেঘালয় যেতে বর্তমানে যে দুদিনের রাস্তা সেটা মাত্র ২ ঘন্টায় অতিক্রম করা যাবে। এই প্রকল্প নিয়ে ভারত ও বাংলাদেশের একটি যৌথ কমিটি গঠিত হয়েছিল শেখ হাসিনার সময়ে। এই করিডর হলে আন্তর্জাতিক বাণিজ্য ও স্থানীয় স্তরে ব্যবসাও কয়েক গুণ বাড়বে, যার সুফল পাবে ভারত এবং বাংলাদেশ দুই পক্ষই। এই করিডর তৈরি হলে বালুরঘাট তথা জেলার অর্থনৈতিক অবস্থাও যেমন বদলাবে, তেমনি রংপুর সংলগ্ন রংপুর ডিভিশনেরও অবস্থা পাল্টে যাবে। বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ করা হচ্ছিল, সে কাজও এখন বন্ধ। ওই প্রকল্প আগামীতে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে রেলের, ভারতীয় রেলের। তার সঙ্গে তুরা করিডোরের কাজ শুরু হয়ে গেলে একেবারে সোনায় সোহাগা। কিন্তু হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূসের দখলদার সরকার ভারত বিরোধিতার যে সুর তুলেছে, সুর নয় এখন তো সুর, সেটা ঝড় হয়ে উঠেছে, তাতে হিলি তুরা করিডোর তৈরি এবং চিকেন নেকের নিরাপত্তা জোরদার করা এই মুহূর্তে অসম্ভব। কিন্তু তাই বলে চিকেন স্নেকের পাকাপাকি নিরাপত্তা বা হিলি তুরা করিডোর তৈরির পরিকল্পনা যে ভারত ত্যাগ করেছে তা নয়। ভারত অপেক্ষা করছে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের। নির্বাচিত সরকার এলে আলোচনার মাধ্যমে এই কাজগুলো করা যাবে বলে মনে করে ভারত। সুতরাং এই মুহূর্তে কোনোভাবেই বাংলাদেশের জমি দখলের প্রশ্নই ওঠে না ভারতের পক্ষে। কারণটা বোঝাতে পারলাম কেন প্রশ্নটা ওঠে না। উত্তর পূর্বের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ সহজ করার আর একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনাও ভারত নিয়েছে ত্রিপুরা সীমান্তে। ত্রিপুরার সঙ্গে সমুদ্রের সংযোগ মূলত বাংলাদেশের উপর দিয়ে তৈরি করা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভারত সরকার কলকাতা বন্দর থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ত্রিপুরার আগরতলার মধ্যে একটি জলপথের ট্রায়াল রান চালু করেছে। সেটাও কিন্তু সেই কাজটাও এখন বন্ধ। এটি বাংলাদেশের বন্দর ব্যবহার করে সমুদ্র পথে সরাসরি পণ্য পরিবহনের একটা সুযোগ তৈরি করেছে। এছাড়া মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের সাথে সাবরুমের একটা স্থল বন্দর নির্মাণ তৈরি চলছে, যা ত্রিপুরার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হবে। তৃতীয় বিকল্প আরো একটি আছে, এটি হলো একটি নদীপথ। ফেনী নদী ত্রিপুরার দক্ষিণ অংশ থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এই নদীপথ ত্রিপুরার সঙ্গে সমুদ্রের একটি প্রাকৃতিক যোগাযোগ তৈরি করে। ফেনী নদী বরাবর ত্রিপুরা থেকে সমুদ্রের দূরত্ব মাত্র ২৭-২৮ কিলোমিটার। এই সংযোগগুলো ত্রিপুরার অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যোগাযোগে উন্নতি ঘটাবে এবং ভারতের সঙ্গে সঙ্গে বাংলাদেশের পণ্য পরিবহন এবং বাণিজ্যিক ক্ষেত্রেও এর একটা বড় প্রভাব পড়বে। চট্টগ্রাম হয়ে কলকাতা আগরতলা নৌপথ, সেটাও পরীক্ষা করছে ভারত সরকার। 16 জুলাই বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের মাধ্যমে কলকাতা থেকে ত্রিপুরার আগরতলা পর্যন্ত একটি জলপথের ট্রায়াল রান চালু হয়েছে, গত বছর চালু করা হয়েছিল, কিন্তু এখন সব বন্ধ। অর্থাৎ উত্তর পূর্বের রাজ্যগুলির যোগাযোগ ব্যবস্থা ও নিরাপত্তা ব্যবস্থা সহজ করতে বাংলাদেশের একটা বড় স্থান রয়েছে।
কিন্তু ইউনূস সরকার তিনি তো চান চীনকে দিয়ে দিতে, ওই 7 রাজ্য 7 সিস্টার্স চীনের দখলে দিতে চান। তিনি পাকিস্তানকে নিয়ে ওখানে আসছেন, চিকেন স্নেক পরিদর্শন করছেন। তো এই সঙ্গে ইউনূস সরকারের সঙ্গে সম্পর্ক খারাপ যে এখন বর্তমানে ভারতের, এটা বলার তো অপেক্ষা রাখে না। কিন্তু সম্পর্ক খারাপ বলে আগ বাড়িয়ে বাংলাদেশের মধ্যে ঢুকে পড়ে তাদের ভূখণ্ড দখল করে সম্পর্ক আরো খারাপ করবে, এমন বোকামি ইউনূসের মতো এনজিও সরকার করতে পারে, কিন্তু নরেন্দ্র মোদীর মতো তুখোড় রাজনীতিবিদ, কূটনীতিবিদ এবং স্টেটসম্যান তিনি কখনো এটা করা তো দূরের কথা, ভাববেনও না। মনে রাখবেন, এই জন্যেই এখনো পর্যন্ত বাংলাদেশের ওপরে ভারত কোনো সামরিক অভ্যুত্থান, সামরিক অভিযান চালায়নি। কিন্তু তাই বলে ভারত কি চুপচাপ দেখে যাবে? বাংলাদেশ যা করবে, ও দেশটা মৌলবাদীদের হাতে চলে গেছে, সন্ত্রাসবাদীদের হাতে চলে গেছে, তারা ওখান থেকে বলছে 50 লক্ষ লোক নিয়ে ভারত আক্রমণ করবে, ভারত কি সব দেখতে থাকবে চুপচাপ বসে? একদম নয়। ভারত কামড়াচ্ছে না বটে, তবে ফয় দেখাতে ফনা তুলে ফোঁস কিন্তু করে যাচ্ছে সীমান্তে। এবং ওই চিকেন স্নেককে সামনে রেখে দিয়ে যে বিরাট যে একটা হিলি সীমান্ত জুড়ে, ত্রিপুরা সীমান্তে, হিলি সীমান্তে, ত্রিপুরা সীমান্তেও, সেখানে যে যুদ্ধ প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছে ভারত, সেটা হচ্ছে ওই ফোঁস করা। আর্মি ড্রিল হচ্ছে একের পর এক, তার কারণ ফোঁস করা। সাবধান, নোটাম জারি হয়েছে একটা কারণ ফোঁস করা। কিন্তু ফোঁস যদি না কাজ করে, তাহলে অপেক্ষা করে লাভ কি? আর কিসের বা অপেক্ষা করছে ভারত? বাংলাদেশের নির্বাচনের অপেক্ষা করছে ভারত। পরিষ্কার জেনে রাখুন, ফেব্রুয়ারির নির্বাচন, তার নোটিফিকেশনের অপেক্ষা করছে। সেই নোটিফিকেশন এলে দেখবে আওয়ামী লীগ তার মধ্যে তার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে কিনা, আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবে কিনা। যদি না সুযোগ পায়, যদি আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচনের প্রস্তুতি হয়, তাহলে জেনে রাখবেন গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে দেশে। এবং তখন, অর্থাৎ গৃহযুদ্ধ, সেই পরিস্থিতি এলে ভারত নেমে পড়বে তার খেলায়। খেলাটা কি? শুধু রংপুরের 50-60 কিলোমিটার দখল নয়, কিংবা ত্রিপুরা থেকে ফেনী নদী বরাবর সমুদ্র পর্যন্ত ওই 28 কিলোমিটার কাটা কেটে দেয়া নয়। এটা তখন ওটা 28 কিলোমিটার কেটে দিলেই চট্টগ্রাম বিচ্ছিন্ন। ওদিকে রংপুরের নিচের গলার দিকটা দেখুন, ওখান দিয়ে যদি একবার গাঢ় তুরা থেকে, হিলি থেকে তুরা পর্যন্ত ওই লাইন টেনে দিলে রংপুর বিচ্ছিন্ন। অর্থাৎ একদিকে রংপুর বিচ্ছিন্ন, একদিকে চট্টগ্রাম বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন করার পর কি হবে? ভারত কি দখল নেবে? আবার বলছি, ভারত দখল নেবে না। ওটা গৃহযুদ্ধ হবে, এবং গৃহযুদ্ধের একটি পক্ষ তারা রংপুরে আলাদা দেশ গঠন করতেও পারে, যদি না বাংলাদেশের বর্তমান শাসকদের কাণ্ডজ্ঞান বলে কিছু হয়। এবং সেই কথাও চলছে, কথা উঠে গেছে ইতিমধ্যে। তেমন পরিস্থিতিতে রংপুর যদি বিচ্ছিন্ন হয়ে আলাদা দেশ হয়, সেই দেশের শাসক হবেন হাসিনা পুত্র জয়। অবাক হবেন না কেউ? এমন ব্যবস্থা চট্টগ্রামেও তৈরি হতেই পারে। ইউনূসের ওই যে বড় বুক, গরম হয়ে বলেছিলেন, উই আর দ্য অনলি গার্ডিয়ানস অফ দ্য ওশেন, সেই হুঙ্কার পাল্টে গিয়ে তখন হবে বাংলাদেশ ইজ এ ল্যান্ডলকড কান্ট্রি, সমুদ্রে যাওয়া বন্ধ। বাংলাদেশের শাসকদের কাণ্ডজ্ঞানের উদয় হোক। ভারতকে ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে নির্বাচন বন্ধ করার ধান্দায় দেশটার সর্বনাশ করবেন না। দেখেন, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আমার সাথে রাগ হন। আগে বিএনপি জামাতের তারাও হইতো। কেন হইতো বলি,
কিছু কিছু জিনিস আছে যে আপনারা যারা নেতারা বিদেশে আছেন, এখন বিদেশ থেকে বৈশা আপনারা যখন একটা কর্মসূচির ডাক দেন, এই কর্মসূচির পরে যে ঘটনাগুলো ঘটে, যেমন ধরেন অনেক সময় দৌড়ানি খাইতে হয়, অনেক সময় গ্রেপ্তার হইতে হয়, অনেক সময় মাইরও খাইতে হয়। তো এই সিচুয়েশনটা কারা ভোগ করে? যারা বিদেশ থেকে বৈশা ডাক দেন, উনি তো বিদেশে আছেন, তো ওনার পরিবার, ওনার আপন ভাতিজা, ওনার ভাগিনা, ওনার ছেলে, ওনার ভাই, তারা কি কেউ আসলে এই যে ডাকটা আপনি বিদেশ থেকে বৈশা দিচ্ছেন, আগে বিএনপি দিত, এখন আওয়ামী লীগ দিচ্ছে, দেশের মধ্যে এটার মানে ঝামেলাটা কে পোহাচ্ছে? আপনাদের পরিবারের কেউ না। আপনারা ওই ক্ষমতা ছাড়ার আগে বা পরিস্থিতি খারাপ হইলেই আগেই সবাই বিদেশের টিকিট কাটে রাখেন। বিদেশ থেকে আপনি যেটা দেন সেটা হচ্ছে টাকা, যে হ্যাঁ এখানে একটা প্রোগ্রাম আয়োজন করো, দিলাম 10 লাখ, অথবা তুমি জেলে গেছো 6 মাস, তোমার মামলাটা আমি চালালাম, কিন্তু এই যে মামলা চলাকালীন সময় আমার পরিবার আমারে পাইলো না, কেউ একজন মারা যাইতেছে, আমি প্যারোলে মুক্তি পাচ্ছি, এই বিষয়গুলো আসলে কতটুকু যৌক্তিক? তবে আমরা যারা রাজনীতি করি, বিভিন্ন দলের যারা কি বলা হয় যে যারা ফলোয়ার আছি বা সাপোর্টার আছি, আমাদের রক্তে আবার ভিন্ন। বিদেশ বৈশা যারা দেশে কর্মসূচির ডাক দেন, আমি তাদেরকে কখনোই পজিটিভলি পলিটিক্যাল ক্যারেক্টার বা লিডার মনে করি না। এটা সত্যি সত্যি ভাই। কেন? ওই যে আপনি ডাক দিয়েছেন, টাকা বাড়াইছেন, আর এগুলাতে কারা যাবে? সাধারণ মানুষ যারা আপনার দলের ফলোয়ার আছে তারা। এখন এতগুলা কথা কেন বললাম? আগামী 13ই নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের একটা নতুন কর্মসূচি আসছে, লকডাউন, ঢাকা লকডাউন করবেন। আসলে কি এটা সম্ভব এই মুহূর্তে? এটা হচ্ছে মাঠে আপনি একটা অস্তিত্ব জানান দিবেন। এই মুহূর্তে ঢাকা লকডাউন করবেন, সারা বাংলাদেশের নেতাকর্মীরা ঢাকা যাবে, বিদেশ থেকে এক একজন নেতা, নানক ভাই সহ বিভিন্ন জন বিভিন্ন রকম বক্তব্য দিয়ে দিচ্ছেন, এই কর্মসূচি সফল করতে হবে। আমরা জিজ্ঞেস করতে চাই, আপনার পরিবারের কয়জন এখানে আছে? কয়জন? যেন আমি পিনাকি ইলিয়াসেরও বিভিন্ন সময় সমালোচনা করি, কেন ওনারা অনেক সময় বলে এটা ঘুরাই দিতে হবে। তা আপনার পরিবার 14 গোষ্ঠীতে আপনি বিদেশ রাখছেন ভাই, আপনি এখান থেকে ঘুরাই দিলে আপনার তো এখানে কামাই টামাই ঠিক আছে, দেশে যারা পড়বে তারা আওয়ামী লীগের ভবিষ্যতে রোশানলে পড়বে, আপনার তো হবে না, আপনি তো বিদেশে স্যাডেল। এখন যারা আছেন আওয়ামী লীগের রাজনীতিবিদরা বিদেশ বসে আপনারা এই যে অর্ডার দিচ্ছেন, রাইট নাও এটা কি রাইট একটা সিচুয়েশন? এখন সরকারের যে হার্ডেস্ট একটা অবস্থান, হার্ডেস্ট, প্রতিদিন বাংলাদেশে গড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছে। এই যে গণ গ্রেপ্তার হচ্ছে, এটাটা তো আপনারা আরো বাড়াই দিবেন। এই 13ই নভেম্বরের আগে দেখা যাবে 11-12 নভেম্বর বা 10 নভেম্বর থেকে এরকম গ্রেপ্তারের পরিমাণ আরো 3 গুণ বাড়বে, যে না একটু কর্মসূচি হয়তো যাইতে পারে। এখন পোলাপাইন বয়সে রাজনীতিটা মানুষের মধ্যে রক্ত গরম থাকে, আর এই বয়সে আপনাদের ছেলেরা বিদেশে ডিগ্রি নেয়। প্রত্যেক নেতারার ছেলে তারা বড় টড় হইয়া আইসা দেশে গাড়ি টাড়ি চালায়, পয়সা টয়সা কামায়, এস্টাবলিশড হয়। আর আমরা যারা সাধারণ মধ্যবিত্ত দরিদ্র ফ্যামিলির আছি, কখনো এক একজন এক এক দলের পক্ষে লাফাইয়া ঝাপাইয়া পড়ি, তো আমরা আসলে কি পাই দিন শেষে? কিছুই পাই না। কিন্তু দল ক্ষমতায় আসলে এই যে বিএনপি এত বছর যে মাইরের উপর ছিল, আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখেন, এখন যখন ক্ষমতা তো আসেই নাই, এর আগে এক এক নেতা বিদেশ থেকে টাকার বস্তা নিয়ে কেউ আসতেছে, আর এলাকার গরিব দুঃখী যে কাঙ্গাল মানে ফলোয়াররা আছে, কর্মীরা আছে, এরা ভাই সে টাকার লোভে দৌড়াইতেছে না? দৌড়াইতেছে। কিন্তু 17 বছর যারা মাইর খাইলো, দলের জন্য জেল খাটলো, জুলুম খাটলো, হুলুম খাটলো, এমপির টিকিট পাচ্ছে না, দলের পদ পদবি পাচ্ছে না, অনেকে ধরেন মান অভিমান করে বিএনপির রাজনীতি ছেড়ে দিছে। এখন এই যে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা দলের পক্ষে রক্ত গরম করে দৌড়ে মাঝপথে যাবে, দলের যখন সুদিন আসে, এই যে আওয়ামী লীগের পতন হয়েছে কেন? হাইব্রিডদের কারণে। তেগি নেতাকর্মীরা মূল্যায়নই করেন নাই। ওই যে লুটেরা মুটেরারা বিভিন্ন গুলা ঢুকছে, বিনিয়োগ করছে, আপনারা টাকা কামাইছেন, ঊর্ধ্বতন যারা আছেন, আর এদিক দিয়ে তলে তলে দলটা শেষ হয়ে গেছে, যার কারণে 5ই আগস্ট ঘটছে। এই মুহূর্তে আওয়ামী লীগের এই লকডাউন কর্মসূচি, এটা একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য। নেতারা কিন্তু সবাই বিদেশ আছে, ওনাদের কারোর কিছু হবে না, কামাইছে ভাই, পাচারও করছে। আবার ভবিষ্যতে যখন দল সুসময় আসবে, বিএনপির নেতারা যেমন এখন প্লেনে উইরে উইরে এক একজন আসতেছে, আওয়ামী লীগের নেতারা উইরে উইরে আসবে। আবার আমরা ভুকা গরিব নাঙ্গাল মানে কাঙ্গাল যারা অশিক্ষিত আছি, দলের কর্মীরা, আমরা ঝাঁপাইয়া পড়বো সেই নেতার বিদেশ থেকে টাকা আনা খাওয়ার জন্য। আর এই সময়টার মধ্যে নিজেদের ক্যারিয়ার নষ্ট করবো। হ্যাঁ, রাজনীতির জন্য রাজপথে যাইতে হবে, তার মানে এই না যে রাজপথে নামতে হবে না, রাজনীতির জন্য রাজপথে যাইতে হবে। কিন্তু যেহেতু এখন দলীয় কার্যক্রম নিষিদ্ধ, যেহেতু এই মুহূর্তে সামনে নির্বাচন, যেহেতু প্রতিদিনই আওয়ামী লীগের নেতাকর্মী ধরার জন্য সরকার আলটিমেটাম দিচ্ছে, প্রেস সচিব বলছে একজনও নামলে তাকে গ্রেপ্তার করা হবে, তো গ্রেপ্তার তো করতেছে, প্রতিনিয়ত হচ্ছে, কয়জনকে সাপোর্ট দেওয়া হচ্ছে আমি জানি না। আসলে এটা খুবই রং টাইম, এবং এই সিদ্ধান্তটা এই মুহূর্তে একটা রং সিদ্ধান্ত।
দেশকে অস্থিতিশীল করতে গিয়া নিজেরা যারা রাজপথে নামবে তারা অনেকেই বাটে পড়বে, সবাই পড়বে না, বাট অনেকেই পড়বে, অনেকের জামিন হবে, অনেকের হবে না। আওয়ামী লীগের কিছু ভুল সিদ্ধান্তের মধ্যে এই মুহূর্তে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করলে সেটা আওয়ামী লীগের একটা বড় ধরনের ভুল সিদ্ধান্ত হবে। মানুষকে বিচার করতে দেন যে আওয়ামী লীগ ছাড়া ডক্টর ইউনূস সরকার যে নির্বাচন আয়োজন করতেছে, টেকনিক্যালি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে মানুষ যদি ভোট কেন্দ্রে না যায় তখন তো মানুষ বুঝতে পারবে, সারা বাংলাদেশ বুঝবে, সারা পৃথিবী দেখবে যে দেখো আওয়ামী লীগের ভোটার কি পরিমাণ আছে, এরা ভোট কেন্দ্রে যায় নাই। যারা ভোট কেন্দ্রে যায় নাই তারা কারা? আওয়ামী লীগের ভোটার। উপস্থিতি প্রমাণ করে দিবে, জরিপ প্রমাণ করে দিবে যে আওয়ামী লীগকে ছাড়া একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে না। কিন্তু আপনি এর আগে এই ধরনের কর্মসূচি দিবেন, আমার কাছে এগুলা বোধগম্য না। আর এগুলোর কারণে এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার দেখতে পারে না। আগে ধরেন কি বলা যে বিএনপি জামাতের নেতাকর্মীরা আমার নিয়ে সমালোচনা করতেন, এখন আওয়ামী লীগ করেন, মানে কত রঙের যে রূপ পরিচয় আমারই দিয়ে দিচ্ছেন। এখন আমি যে কথাগুলো বলতেছি, সুস্থ মস্তিষ্কের মানুষ যারা, বুঝের মানুষ যারা, যাদের ঘরে একটা সন্তান আছে, যে নিজের সন্তান নিয়ে কনসার্ন করে, অন্যের সন্তানকে বিপদে ফেলার মতন পরিস্থিতি তৈরি করে না। যখন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কার্যক্রম উঠে যাবে, রাজপথে নামবেন, মিটিং করবেন, সমাবেশ করবেন, পার্ট অফ পলিটিক্স করবেন, বাট দিস ইজ ভেরি রং টাইম এখন যে সিদ্ধান্তটা। আর আপনারা লকডাউন করতে দিবে ঢাকা সরকার, দেখেন কি করে আগামী কয়েকদিনে। যা করেন একটু ব্রেন খাটায় করা দরকার। আমরা নগণ্য কর্মী, প্রত্যেক দলের জন্য আমরা আমাদের যারা মজলুম হয় সেই জায়গা থেকে আমরা কথা বলি যে আপনার অবস্থান এমন হওয়া উচিত না যে মানুষ বিগ্রায়, পট করে বিগ্রাবে ভাই মানুষ, কবে এই যে দেখো আর ভালো হয় নাই। এমন কোন রকম কর্মকাণ্ড করেন না যে আমাদের মতন যারা সাধারণ মানুষ আছে প্রত্যেক দলের, তারা যেন বিপদে না পড়ে, রাষ্ট্র যেন অস্থিতিশীল না হয়। একটা সুষ্ঠু নির্বাচন দেশে দরকার। সুতরাং নির্বাচন বানচাল করার কোন চেষ্টা না করে নির্বাচন হইতে দেন। হওয়ার মধ্যে যদি ভোটার উপস্থিতি না থাকে তখন বুঝতে হবে যে আওয়ামী লীগকে ছাড়া আসলে গ্রহণযোগ্য নির্বাচন হয় না। আওয়ামী লীগও বিএনপির সময় দেখেন না আমি ডামি নির্বাচন দিচ্ছে, মানুষ ভোট কেন্দ্রে গেছে, একটা জরিপ দেখাইছে, বাট আপনি দেখেন নাই যে আপনার এলাকায় কজন ভোট দিচ্ছে। যার কারণে মানুষ বুঝতে পারছে যে না, একটা নির্বাচন মানুষ চায়। এত বছর পরে যেমনি হোক একটা নির্বাচন আয়োজনের প্রক্রিয়া চলছে, পরিকল্পনা চলছে। এই মুহূর্তে কোনোভাবেই সে নির্বাচনকে বাধাগ্রস্ত করা, বানচাল করার চেষ্টা, এটা হিতে বিপরীত হবে, 100% হবে। তারপরে যারা দলের নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করেন, আপনারা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। আমার এই কথাগুলা আমি কোনো ব্যক্তি স্বার্থে বলি না। আজকে 7 থেকে 8 বছর কথা বলছি, আগেও সাবধান করছি, ধ্বংস হয়েছেন। বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য দেয়, পাবলিক পারসেপশন থেকে আপনার পক্ষে গেলে ভালো লাগে, নাইলে গালি দেন, এক এক সময় এক এক দলের দালাল বানান। বাট আমার কোনো কথা কি আপনাদের জন্য অকল্যাণকর?